বন্ধুরা, বোলপুর শান্তিনিকেতনের খুব সুন্দর একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দিনটা ছিল শুক্রবার। আমি এখন আছি হাওড়া স্টেশনে। তো চলে এলো আমাদের এনজিপি হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, যেটা মোটামুটি 35 মিনিট লেট। বাট আমি যাব হাওড়া থেকে বোলপুর, সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। 2:25-এ ছাড়ার কথা, এখন অলরেডি 2:45 বাজে, 3টের সময় ছাড়বে। তো চলুন এবার আমি ট্রেনে উঠে যাই। ট্রেনে আমি ভাগ্যক্রমে জানালার ধারে সিট পেয়েছি, যেটা আমার এই মাত্র 2 ঘন্টারও কম জার্নিকে অনেকটা সুন্দর করে তুলবে। দুপুরবেলা ওই জানালার ধারে বসবো। তো বসে গেলাম। ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, যদিও ট্রেন ভীষণই লেট। তাও ট্রেন হাওড়া স্টেশন থেকে আস্তে আস্তে টুকটুক করে ছাড়তে লাগলো। হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমি সোজা চললাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দূরের এই পরন্ত বিকেল বা এই দুপুরবেলাটা অসাধারণ লাগছিল, সত্যি ভীষণই সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমার এই অল্প সময়ের মধ্যে আবার খাবার চলে এলো। খাবারের মধ্যে অনেক কিছু ছিল, চিপস, প্যাটিস, পেস্ট্রি, অনেক কিছু। তো ঘড়িতে বাজে এখন 4:55। আমি নেমে যাবো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এরপর বাকি দুদিন তোমাদেরকে পুরো এই বোলপুর শহরটা ঘুরে দেখাবো। তো ঘড়িতে বাজে এখন 5:15। তো আমি আসলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এবারে দুটো দিন কিন্তু পুরো জমে যাবে। স্টেশন পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ দেখুন কত সুন্দর লাগছে স্টেশন। মানে আমি প্রায় 1.5 বছর আগে এসেছিলাম, তো এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে কি সুন্দর করে দিয়েছে স্টেশন। আর উল্টো দিকেই হচ্ছে রেল মিউজিয়াম, আর এই হচ্ছে আপনার বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে আমি একটি টোটো করে প্রথমে যাব বিচিত্রা মোড় বা ডাক বাংলোর কাছে। ওখানে গিয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। ভাড়া নিল 20 টাকা আমার একজনের। তো আমার হোটেল অ্যাকচুয়ালি প্রান্তিক স্টেশনের কাছাকাছি, মানে প্রান্তিক স্টেশন থেকে 900 মিটার দূরে। আর এই বোলপুর স্টেশন থেকে প্রায় টোটোতে লাগবে 10 থেকে 12 মিনিট, আর প্রান্তিক স্টেশন থেকে 2-3 মিনিট লাগবে। কিন্তু তাও আমি বোলপুরে নেমেছি যাতে আমি কিছু খাওয়া দাওয়া করব। তো বিচিত্রা মোড় থেকে কিছুটা এগিয়ে গিয়ে ফার্স্ট গেটের কাছে আমি ফুচকা খেলাম, মোমো খেলাম, এবং ওই জায়গাটাতে অনেক স্টল বসে আছে। সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের খাবার ট্রাই করতেই পারেন। আর বোলপুর শান্তিনিকেতনের প্রত্যেকটা স্ট্রিট ফুড সত্যি ভীষণই ভালো, আমার তো খুবই ভালো লাগলো। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমি সোজা একটি টোটো ধরে সোজা চলে গেলাম আমাদের আজকের ঠিকানা মেঘবালিকা হোমস্টেতে। তো সন্ধ্যাবেলা চলে আসলাম ওই 6টা নাগাদ আমাদের রুমে, মেঘবালিকা হোমস্টে। কালকে আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আজকে আমার রুম, দেখে নিন যথেষ্ট বড়। আপনারা যদি পরিবার নিয়ে আসেন, এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে 3 জন আরামসে হয়ে যাবে। তার সাথে এখানে আরেকজন কিন্তু এখানে হয়ে যাবে, মানে টোটাল 4 জন থাকার জন্য একদম পারফেক্ট জায়গা। আর রুমে আমি দেখিয়ে দিই, এদিকে 2টো বেড আছে, তো এদিকে এসি আছে, পাখা আছে, মিরার দেওয়া আছে, দুদিকে মিরার দেওয়া আছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি হাত ধোয়ার জায়গা, সব কিছু রাখা আছে। আর এইখানে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এইখানে কিন্তু একটা রান্নাঘর করে রাখা আছে। তো এবার আমি বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুম, দাঁড়ান, এই হচ্ছে বাথরুম। ভীষণ পরিষ্কার, একদম ঠিকঠাক। শাওয়ার আছে, কমোড আছে, যা যা থাকার দরকার তাই আছে। খুব সুন্দর। তাহলে ওভারঅল আপনারা দেখে নিলেন, এই হচ্ছে বাথরুম। তো এই মেঘবালিকা হোমস্টের আরও ভালো ভালো রুম আছে, সেগুলো আমি আপনাদের আরও দেখাবো কালকে। আজকে তো জাস্ট সবে এলাম, কালকে আপনাদের আরও ভালো করে দেখাবো। তো এবার ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর ভালো করে ঘুম দিতে হবে। দিয়ে কালকে ভোর উঠবো, ভোর উঠে অনেক কিছু আপনাদের দেখাবো, সারাদিন ঘুরবো। তো আসার সাথে সাথে আমাকে চিকেন পকোড়া দেওয়া হয়েছিল, যেটা খুব সুন্দর টেস্ট ছিল। আর রাত্রিবেলা আমি খেয়েছিলাম রুটি, চিলি চিকেন আর ডিম তড়কা, যেটা টেস্ট অসাধারণ ছিল। গুড মর্নিং সবাইকে। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, ও দারুণ লাগছে। মানে বোলপুরে শীতকালেই প্রথম এসেছি, এতটাই সুন্দর লাগছে। আর ওইদিকে সূর্য উঠেছে, জাস্ট অসাধারণ লাগছে সত্যি, কিন্তু ভিউটা দারুণ। ওয়াও। তো মেঘবালিকা হোমস্টেতে এটা আমার প্রথম সকাল, ঠিক আছে। এই হচ্ছে হোমস্টে, আর এই হচ্ছে সূর্যোদয় হয়েছে। সত্যি বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে এই মেঘবালিকা হোমস্টের চারপাশটা দেখে জাস্ট মনটা ভরে গেল। দূরে সূর্যোদয় হচ্ছে, আর দূরে একটা মেঠো পথ বয়ে চলেছে, আর ওই দিকটা হচ্ছে লোকালয়, মানে ভালো ভালো রুমগুলো ওইদিকে আছে। তো সব মিলিয়ে কিন্তু মেঘবালিকা হোমস্টের পরিবেশটা ভীষণ সুন্দর। চলুন এবার আপনাদের এই হোমস্টের ছাদে নিয়ে যাই, সেখান থেকে দেখতে পাই কেমন ভিউ। চলে এলাম আমি এখন ছাদের মধ্যে, এখন ঘড়িতে বাজে 5:30। ও সেরা ভিউ লাগছে, সেরা।
সকালের এই পাখির ডাক, দূরের সূর্যোদয় সত্যি কোথাও যেন আমার মনকে অনেকটাই ভালো করে তুললো এবং সারাদিনের এনার্জিটাও পেলাম, যেহেতু আজকে সারাদিন পুরো শান্তিনিকেতন ঘুরে দেখব। ওয়েলকাম টু শান্তিনিকেতন। আমি এই মুহূর্তে আছি বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনে আজকে আমার প্রথম সকাল, 2 দিন থাকবো। দেখুন সূর্যোদয়টা কত অসাধারণ লাগছে। আর আমি এবারে যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে মেঘবালিকা হোমস্টে। আমার মনে হয় বোলপুর শান্তিনিকেতনের সবথেকে সুন্দর, কারণ এখানে এত পরিষ্কার, এত সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার যিনি ওনার আছেন ওনাদের ব্যবহার ভীষণ ভালো, এখানকার স্টাফেরাও ভালো। আর দেখুন সকালবেলা উঠেছি 5:30টার সময়, 5:30টার সময় উঠে ওয়েট করে আছি কখন সূর্যোদয় দেখবো। এখন ঘড়িতে ওই 6টা 6:30টার মতো বাজে। এত সুন্দর লাগছে ওপর থেকে। ট্রেনের হর্ন শুনলেন, সামনেই প্রান্তিক স্টেশন, জাস্ট সামনেই, মানে 900 মিটার। তো সকালবেলার শান্তিনিকেতনের এই যে মেইন রোড, এটা দেখুন কতটা ব্যস্ত হয়ে পড়ে। এখন ওই 6:45টার মতো বাজে। দেখুন সব মাছ ব্যবসায়ীরা যাচ্ছে। আর সব থেকে মজার জিনিস একটা দেখাবো, এই দেখুন ওনার আমাকে একটি বাইক দিয়ে দিয়েছেন, মানে মেঘবালিকা হোমস্টে ওনার আমাকে একটি বাইক দিয়েছেন। তো আমি একটু সকালবেলাটা ঘুরতে বেরিয়েছি, দেখি একটু এদিক ওদিক চা খাবো, একটু এদিক ওদিক ঘুরবো। মানে সেরা সেরা। আমার হাতে এক হাতে ধরে যেহেতু ফোন, আমি বাইক চালাতে পারবো না, সেই কারণে একটু বাইকটা দাঁড় করিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন ওই 6:45টার মতো বাজে, সেরা লাগছে। তো সকালবেলা চায়ে চুমুক দেওয়ার পর আমি আস্তে আস্তে বাইকটা চালিয়ে বিশ্বভারতীর মধ্যে প্রবেশ করলাম, যেখানে পদ্মা ভবন, বিনয় ভবন, পাঠ ভবন এবং যেসব মাঠে আগে দোল খেলা হতো এবং যেখানে এখন পৌষ মেলা হয় সেই সব মাঠগুলো দেখতে লাগলাম। বহু চেনা পরিচিত এই জায়গা। আর এই বোলপুর শান্তিনিকেতন আমার খুবই পছন্দের এবং খুবই প্রিয় একটি জায়গা, যেখানে ঘুরতে কিন্তু আমার সত্যি ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। আবার আমি আমার রিসর্টে ফিরে যাব। রিসর্টটি এখান থেকে 10 মিনিট দূরে। তো সকালবেলা বাইক রাইড করতে কিন্তু বেশ ভালোই লাগলো। চলুন আবার আমরা রিসর্টে ফিরে যাই। সবার আগে যেটা বলি, যেটা কালকে রাত্রিবেলা আমি এসেছি শতাব্দীতে, তাই আপনাদেরকে হোটেলটা দেখানো হয়নি। আমি আছি বোলপুর শান্তিনিকেতনের সবথেকে বেস্ট যেটা আমার লেগেছে হোমস্টে, মানে আমি আসার আগেই ভালো করে রিভিউ করে নিই। তো যেটা লেগেছে সেটা হচ্ছে মেঘবালিকা হোমস্টে। মানে এতটাই সুন্দর লাগলো। জাস্ট আমি কালকে রাত্রিবেলা এসেছি, এখানে যিনি ওনার আছেন ওই দাদার ব্যবহার এতটাই ভালো লাগলো। আর সব কিছু পরিবেশটা কেন ভালো লাগলো আমি বলছি, ওই দিক থেকে সকালবেলা আজকে সূর্যোদয় দেখলাম। তো সূর্যোদয়টা এতটাই সুন্দর লাগলো। আর ওই দিকে দেখুন পুরো একদম ঘন জঙ্গল, মানে একটা অফবিট পাবেন। মানে বোলপুর মানে আমরা কি জানি, বোলপুর মানে একটা ক্রাউড, বেশ লোকজন ভর্তি। ঠিক সেখান থেকে কাছাকাছি মানে 4-5 মিনিটের দূরত্বে একটা অফবিট জায়গায় কিন্তু আপনারা এত সুন্দর একটি হোমস্টে পাবেন। আর এখানকার রুমগুলো আপনাদের সব দেখাবো, এক এক রকম রুম আছে। তো আসুন আপনাদের রুমগুলো দেখাই। বিভিন্ন রকমের রুম আছে, বেস্ট রুমগুলো আপনাদের দেখাই, আশা করি ভালো লাগবে। চলুন। তো এই হোমস্টের প্রথম যে রুমটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। আসুন আপনাদের দেখাই। এই হচ্ছে রুম, দেখুন খুব সুন্দর। একটা কিং সাইজ বেড দেওয়া আছে, একটি ছোট্ট আলমারি দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া আছে, দুটো বসার চেয়ার দেওয়া আছে, এসি পাখা তো রয়েছেই। আর দুদিকে বড় বড় জানালা আছে, বেশ সুন্দর করে। এখানে একটা বড় মিরার দেওয়া আছে, আর ওদিকে বাথরুম আছে। বাথরুমটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো এই রুম। আপনারা কিন্তু একদম পুরো ঘরোয়া ফিলটা পাবেন। তার একটাই কারণ হচ্ছে এখানে যিনি ওনার, তিনি এই বিল্ডিংয়েই থাকেন। তো সব মিলিয়ে ওনারা কিন্তু আপনাদের আতিথেয়তায় কোনো রকম কোনো ত্রুটি রাখবেন না। আসুন বাথরুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে মিরার, এই মিরার, আর এই হচ্ছে বাথরুম। বেশ পরিষ্কার সুন্দর, ওপরে গিজার দেওয়া আছে, যা যা থাকে সবই সুন্দরভাবে আছে। এই দেখুন এই হচ্ছে রুম। আর এই রুম থেকে বসে আপনারা এখানে বেশ অনেকটা সময় কাটাতে পারেন, চা খেলেন, গল্প করলেন নিজের কাছের মানুষের সাথে, প্রিয়জনের সাথে। দেখুন আর এই ভিউটা দেখুন, জাস্ট ওইদিকে সূর্যোদয় হচ্ছে আর একটা ঠান্ডা ইমেজে কিন্তু বেশ সেরা লাগছে। তো দেখুন আপনাদের বলছিলাম যে ওনার এখানে নিজেই থাকেন, এই যে এটা ওনার পোর্শন, এখানে ওনারা নিজেরাই থাকেন, যার ফলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। এখানকার স্টাফ সত্যিই প্রত্যেকে ভালো, তাছাড়া ওনারাই থাকেন, কোনো দেখভালের কোনো অসুবিধা হবে না। চলুন আর একটা রুম আপনাদের দেখাই। তো ওপরের রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে ব্যালকনি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করলেন। আর এই হচ্ছে রুম, দেখুন নিচের রুমটার মতোই একদম সেম। তো এই মেঘবালিকার আর একটা সুন্দর রুম আপনাদের দেখাই, দেখুন পুরো ঘরোয়া ফিল আপনি পাবেন। এই দেখুন খাটটা, দেখুন খাটটা দেখে আমার ভীষণ ভালো লাগছে দেখুন। আর যেরকম ওপরের রুমগুলো দেখালাম সব কিছু সেম। এই দিকে হচ্ছে একটা রান্না করার জায়গা,
আর এদিকে হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম আর এই হচ্ছে টোটাল রুম। এরও একটি ব্যালকনি আছে, দেখে নিন। এই যে ব্যালকনি থেকে আপনারা এই লেভেলের ভিউটা পাবেন, সুন্দর ভিউ পাবেন। এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, মোটামুটি ভালোই ভিউ পাবেন। চলুন এবার আমি ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ আজকে সারাদিন অনেক ঘুরতে হবে। ব্রেকফাস্টে কিন্তু আছে অনেক লোভনীয় খাবার। এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। ব্রেকফাস্ট করে এবার শান্তিনিকেতনে প্রপার আমরা ঘুরতে বেরোবো, ঠিক আছে? তো আমাদের টিফিনে দিয়েছেন লুচি, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাদা আলু তরকারি। সেরা সেরা। তো এখানে দাদা আবার অনেক রকম চাষও করে রেখেছে, অনেক রকম শাক, অনেক রকম সবজি কিন্তু এখানে চাষ হয় ছোট্ট জায়গার মধ্যে, খুব সুন্দরভাবে সাজানো গুছানো। তারপর ওখান থেকে একটি টোটো করে আমরা সোজা এবার ঘুরতে বেরোলাম। তো আমাদের যে রিসর্টটা আছে ওটা সামনেই, মেঘবালিকা। তো ওখান থেকে আসার পথেই আপনাদের কিন্তু একটি চার্চ আমি আপনাদের দেখাই। এই ভিডিওর মধ্যে পুরো আনকমন জিনিস, মানে বোলপুর শান্তিনিকেতনের যে জিনিসগুলো আপনারা এখনো অবধি দেখেননি সেইগুলি কিন্তু আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে চার্চ। তো চার্চ তো আপনাদের দেখালাম, এবার চলুন মকরমপুরের ভক্তি বেদান্ত আশ্রমে নিয়ে যাই। সেখানে একসাথে অনেক রকম মন্দির করা আছে, যেটা সবথেকে যেটা মুখ্য আকর্ষণ সেটা হচ্ছে কেদারনাথের মন্দির। কেদারনাথের আদলে করা খুব সুন্দর একটি শিব ঠাকুরের মন্দির ওখানে আছে। ওখানে ভগবান শিব, প্রভু জগন্নাথ দেব এবং রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, এবং আমাদের বজরংবলীর মূর্তিও ওখানে কিন্তু রাখা আছে। সব রকম ঠাকুরকে সকালবেলা দেখে সত্যি মনটা খুবই ভালো লাগলো। চলুন এবার এক এক করে মন্দিরে প্রবেশ করা যাক। প্রথমেই ভোলে বাবার মন্দিরে প্রবেশ করব, অর্থাৎ আমাদের সবার বাবা শিব ঠাকুরের মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম চারিদিকে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। তো মন্দিরের মধ্যে আমরা ছাড়া আর একটাও লোক ছিল না, বেশ ভালো লাগলো। বাবাকে মন প্রাণ ভরে ডাকলাম, নিজেদের মনের কামনা বাসনা জানালাম যে সবাইকে ভালো রেখো, আমাকেও ভালো রেখো। তো বাইরে বেরিয়েও দেখলাম যে এত সুন্দর শান্ত পরিবেশ, আর যেহেতু সকালবেলা আমি গেছি তো এই পরিবেশটা আরও সুন্দর লাগছে। দূরে কিন্তু জগন্নাথ দেবের রথও রাখা আছে, ঠিক তার পাশে বজরংবলীর মন্দির আছে। প্রভু রক্ষা করো আমাকে। আর এই হচ্ছে পুরো চত্বর, এত সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার। তবে সবথেকে যেটা ভালো লাগলো ওখানে জগন্নাথ দেবের মন্দিরটা দেখে। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম কঙ্কালীতলা মন্দিরের কাছে, ঠিক পাশেই। আমি এই মুহূর্তে আছি কঙ্কালীতলা মন্দিরের পাশে, শিব মন্দিরে। ঠিক কঙ্কালীতলা মন্দিরের পাশেই শিবের মন্দির আছে, যেখানে আপনারা আসলে মানে আপনাদের মন শান্ত হয়ে যাবে। এতটাই সুন্দর এবং এতটাই পবিত্র একটি জায়গা, এবং বাবার কাছে অবশ্যই যাবেন। আমরা যেহেতু দুপুর গিয়েছিলাম, সেই কারণে মন্দির বেশ ফাঁকা ছিল, এবং মন্দিরের কারুকার্য, শিল্পকলা সব কিছু দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। উল্টো দিকেই একটি জগন্নাথ দেবের রথ দেখতে পাবেন। তো চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। তো আপনারা এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন, কারণ এটা সত্যি একটি মানে দুর্দান্ত একটি জায়গা, যেখানে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই শিবের মন্দির দেখার পর আপনারা তারপরে কঙ্কালীতলা মন্দিরে যাবেন, কঙ্কালীতলা মায়ের কাছে যাবেন। কিন্তু দেখুন এখানে কত মানুষজন আসছেন এই মন্দিরে, এবং সত্যি একটা আলাদাই মানে শান্তি আছে এই ভেতরটায়। তো এই কারণ খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, এবং বাইরে প্রচুর মানুষ এখানে বসে আছেন। এবং তারপরে আমরা সোজা চলে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। আমরা এই মুহূর্তে আছি কঙ্কালীতলা মন্দিরে, কঙ্কালীতলা মায়ের মন্দিরে। জাস্ট চারপাশটা দেখুন, ওইদিকে কিছু বাউল নাচ হচ্ছে, এদিকে একজন কত সুন্দর বাঁশি বাজাচ্ছে, এবং মায়ের মন্দিরে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচুর লোকজন এখানে বিকালবেলা এসেছে, বেশ সুন্দর লাগে। কথিত আছে এই কঙ্কালীতলা মন্দির হলো ভীষণ জাগ্রত একটি মন্দির। মানুষজন তাদের মনের কামনা বাসনা যখনই এখানে জানান মায়ের কাছে, তো সেটা সত্যিই নাকি পূরণ হয়। তো সেই কারণেই প্রতি বছর, সারা বছর প্রায় সবসময়ই এখানে প্রচুর মানুষের, প্রচুর ভক্তের সমাগম হয় মায়ের কাছে। এবং তার পাশাপাশি এই মন্দিরকে ঘিরে এখানে একটি মেলা মতন আয়োজন করা হয়, এবং এখানে একটি নৃত্য শিল্পীরা তাদের নৃত্য অনুষ্ঠান করেন, এবং চারিদিকে অনেক কিছু বিক্রি হয়। সব মিলিয়ে কঙ্কালীতলাটা সত্যি খুব সুন্দরভাবে জমজমাট।
এখানে বিক্রি হচ্ছে। আমিও এখান থেকে একটি পছন্দ মতো ছবির ফ্রেম নিয়ে গেলাম বাড়ির জন্য। কঙ্কালীতলা মন্দিরের কাছ থেকে আমি এটা নিলাম ঘরের জন্য, এটা খুব সুন্দর লাগলো। তো সামনে একটা জায়গায় লেখা ছিল আই লাভ কঙ্কালীতলা, যেটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে, ভারতবর্ষের সমস্ত জায়গায় এই আই লাভ কথাটা লেখাই থাকে। তো সেই সময় মায়ের পূজা হচ্ছিল এবং সামনের দ্বার বন্ধ ছিল, তো পেছনের দ্বার দিয়ে সবাই পুজো করলেন এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো তাই আপনাদের বলি যেখানে অবশ্যই আসবেন, এবং এর পাশে আছে কোপাই নদীর ঘাট। চলুন এবার আপনাদের কোপাই নদীর ঘাটের সামনে নিয়ে যাই। তো আমি এই মুহূর্তে আছি কোপাই নদীর একদম পাশেই আছে কোপাই নদীর ঘাট, এবং এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানে গঙ্গা আরতি হয়, যেরকম আমাদের বাবুঘাটে হয় এবং যেরকম বারাণসীতে হয় সেরকম কিন্তু গঙ্গা আরতি এখানেও সন্ধ্যাবেলা করে হয়। আর এটা একদম কঙ্কালীতলা মন্দিরের ঠিক পাশে, ওই হচ্ছে শিব মন্দির, ওই কঙ্কালীতলা মন্দির, আর ঠিক তার পাশেই হচ্ছে কোপাই নদী। কিন্তু এখন কোপাই নদীর অবস্থা ভীষণই খারাপ, মানে প্রায় কি বলবো, একটা খারাপ নদীতে, মানে একটা নোংরা জলে পরিণত হয়েছে। কিন্তু অনেক দিন আগে এই কোপাই নদীর জল যথেষ্ট পরিষ্কার ছিল এবং এখানে মানে খুবই সুন্দর লাগতো, কিন্তু এখন এই নদী মানে খুবই খারাপ অবস্থা মেনটেনেন্সের অভাবে, এবং ঠিকঠাকভাবে পরিষ্কার না করার ফলে এত সুন্দর নদী, এত ঐতিহ্যবাহী একটা নদী, এই কোপাই নদীর পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসে থাকতেন, সেখানের আজকে নদীটার এইরকম অবস্থা। বন্ধুরা, শান্তিনিকেতনে প্রধানত মানুষ 4টের সময় আসে। একটা হচ্ছে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে, আর একটা 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে, আর একটা বসন্ত উৎসব, আর একটা পৌষ মেলায়। তো আমি বসন্ত উৎসবেও এসেছি বহুবার, পৌষ মেলাতেও এসেছি একবার। কারণ একদিনে যতটা সম্ভব হবে আমি শান্তিনিকেতনটা নিজেও ঘুরবো এবং আপনাদের সামনে ঘুরে দেখাবো। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই মিউজিয়ামের কাছে। মিউজিয়ামে যাওয়ার পথে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেমন আনন্দ পাঠশালা, 3 পাহাড়, তবলা গাছ, তালধ্বজ, কাজঘর, ছাতিমতলা। তো এই সবগুলি আপনারা দেখতে পাবেন, এবং বিশ্বভারতীর ক্যাম্পাস দেখতে পাবেন, যেটা সম্পূর্ণভাবে মানে ট্যুরিস্টদের জন্য বন্ধ। তো চলুন এবার একে একে আপনাদেরকে যতটা সম্ভব দেখাই। এই হচ্ছে আনন্দ পাঠশালার গেট, যেটা সত্যি সাধারণের জন্য বন্ধ। বাইরে থেকেই দর্শনার্থীরা এবং যারা ট্যুরিস্ট তারা বাইরে থেকেই ফটো তুলছেন। তো সব কিছুই আমরা দূর থেকে দেখলাম, আমার মোবাইলের ক্যামেরা সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারলো না, তার জন্য আমরা দুঃখিত। তো আপনারা দেখলে এখানে দূর থেকেই দেখতে পাবেন তবলা গাছ, তালধ্বজ, ছাতিমতলা সব কিছু। এই সব কিছু দেখার পর সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে আছে এই সময়, এসব দেখার পর আমরা চলে আসলাম মিউজিয়ামে। কিন্তু সেখানেও আমাদের কপাল খারাপ, মিউজিয়াম এখন সাধারণ মানুষের জন্য খোলা থাকে মাত্র দুপুর 2:30 অবধি। তো সেটা সকাল 10:30 থেকে মাত্র দুপুর 2:30 অবধি। টিকিট নেয় 70 টাকা। দেখুন ওখানে লেখা আছে 4:30 অবধি ছিল, সেটা কেটে এখন দুপুর 2 অবধি থেকে 2 থেকে 2:30 অবধি করে দিয়েছে, কারণ ভেতরে নাকি কাজ হচ্ছে। তো এর ভেতরে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা টোটাল বাড়ি দেখতে পাবেন। উদয়নের পাশাপাশি কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী, আর এই সব কিছু বাড়ি আপনারা দেখতে পাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেটা দেখতে পাবেন। যদিও এই মিউজিয়ামের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে গিয়েই ওখানে দেখতে হবে, আমি আলাদা করে আপনাদের কিছু দেখাতে পারবো না। যাই হোক, চারিদিকে সুন্দরভাবে পলাশ ফুল ফুটে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার ওখান থেকে আবার সোজা টোটো নিয়ে চলে আসলাম আমাদের মেঘবালিকা হোমস্টেতে, যেখানে আমার জন্য এত সুন্দর লোভনীয় খাবার অপেক্ষা করছিল। কি সুন্দর লাগছে। তো ঘড়িতে বাজে এখন 1:30। আমি সকাল থেকে অনেক কটা মন্দির, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এসে দেখছি এত সুন্দর একটা থালা আমার জন্য সাজানো হয়েছে, একদম কাঁসার থালা। কি কি দিয়েছে দাদা মানে এই হোমস্টে থেকে, সেটাই আমি আপনাদের দেখাই। ভাত, ফুলকপির তরকারি, ডাল, মাছ, শাক, বেগুন, চাটনি আর ঘি। এবার মাছটার ব্যাপারে বলি, এখানে আপনাকে কালিয়া দেবে, কিন্তু আমি মাছ ভাজা খেতে পছন্দ করি বলে দাদাকে বলেছি আমাকে মাছ ভাজা দিন। তো আমার জন্য মাছ ভাজা দিয়েছেন দাদা, সত্যি খুব সুন্দর। আমি ঘি, মাছ ভাজা, ভাত এগুলো মানে ভালোবাসি আর কি। তো খেয়ে এবার আপনাদেরকে টেস্ট বলি, হবে প্রচণ্ড পরিমাণ খিদে হয়েছে। খেয়ে দিয়ে উঠে আবার আমি যাবো সোনাঝুরি হাটে কিছু কেনাকাটা করতে। বেশ ভালো লাগছে। খুব সুন্দর। তো আমি এটাই বলবো, সকাল থেকে খাচ্ছি, কালকে রাত্রিবেলা থেকেও খাচ্ছি, যেখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর। আপনারা থাকলে আপনাদের পুরো একটা মানে বাড়ির ফিল হয়, মনে হবে যেন আপনারা বাড়িতেই আছেন।
হ্যাঁ, সোনাঝুরি হাট চেনো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলে এলাম সোনাঝুরি হাটে। দেখুন সোনাঝুরি হাটে ঢোকার মুখে কি পরিমাণ লাইনটা খালি আপনারা দেখুন, কি পরিমাণ লাইন এই সোনাঝুরি হাটে। এখান থেকে নেমে গেলাম। তো চলে এলাম সোনাঝুরি হাটে। এত ভালো লাগছে, এখন ঘড়িতে বাজে 3:15। সকাল 11টা থেকে যতক্ষণ সন্ধ্যা হয় ততক্ষণ অবধি কিন্তু এই হাট চলে, মানে ধরুন 5টা 5:30। দেখুন একজন শিল্পী কি সুন্দরভাবে তার শিল্পকলা দেখাচ্ছেন, এখানেই বিক্রি করছেন, এখানেই তিনি আঁকছেন। এখনও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা এখানে হাট বসবে, কারণ এখন 3:30 বাজে তো, 5:30 অবধি এখানে হাট থাকবে। শান্তিনিকেতনের সবথেকে বিখ্যাত এবং জনপ্রিয় জায়গা হচ্ছে এই সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাটে সস্তায়, এবং সস্তা বলবো না, মোটামুটি ভালোই দামে সব রকম জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের। এবং সবথেকে আকর্ষণীয় যারা হাউসওয়াইফ এবং যেসব মহিলারা সুন্দর সুন্দর শাড়ি, চুড়িদার এবং সুন্দর সুন্দর সাজগোজের জিনিস পরতে ভালোবাসেন, তাদের জন্য একেবারে স্বর্গ হচ্ছে এই সোনাঝুরি হাট। এখানে সস্তাতেও জিনিসপত্র পাওয়া যায়, আবার দামি জিনিসপত্র পাওয়া যায়, আপনাকে দাম দর করে নিতে হবে। তবে আমার এত ভালো লাগলো, ঘর সাজানোর জিনিস, মেয়েদের সাজগোজের জিনিস, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের চুড়িদার, শাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে বিক্রি হয়। জামদানি প্রত্যেকটা চুড়িদার থেকে শুরু করে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ। দেখুন কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি। আর এখান থেকে আমি একটি পাঞ্জাবি নিয়েছি, এই অফ হোয়াইট কালারের এই পাঞ্জাবিটা আমি নিয়েছি, এটা ভীষণই ভালো লাগলো। পরবর্তীকালে সরস্বতী পুজোতে পরতে পারবো। তো ঘুরতে ঘুরতে এখানে প্রায় 1.5 ঘন্টার মতো আমি কাটিয়ে ফেললাম। সন্ধে হয়ে গেলে এই মেলা উঠে যায় 5টা-6টা নাগাদ। তো বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। তো এখন ঘড়িতে বাজে 5:30। আজকের মতো ঘোরা কমপ্লিট। কালকে আমার ট্রেন আছে, চলে যাব, বাট কালকে সকালবেলা চেষ্টা করবো আরও অনেক কিছু জায়গা ঘোরার। সোনাঝুরি হাটটা বেশ ভালোই লাগলো, সকাল থেকে আপনাদের অনেক কিছু দেখালাম। টোটোটাকে দাঁড় করিয়ে এই ডাকবাংলো মোড়ে 1 কাপ চা খেলাম। এই ডাকবাংলো মোড়ের চাটা কিন্তু অসাধারণ। তারপর আমি টোটো নিয়ে সোজা চলে যাব আমার রিসর্টে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা চলে আসলাম এই নবান্ন মেলার জন্য, কারণ শান্তিনিকেতনে সেই সময় নবান্ন মেলা হচ্ছে। আমার ভাগ্য এতটাই ভালো, যেদিন গিয়েছিলাম ওই দিনই কিন্তু নবান্ন মেলাটা শুরু হয়েছিল। বোলপুর শান্তিনিকেতন মানেই হচ্ছে মেলা, কোনো না কোনো দিন কোনো না কোনো মেলা লেগেই আছে। সত্যি এখানে যে বাঙালি কালচার, এখানের যে শিল্পকলা, বোলপুর শান্তিনিকেতনের যে প্রত্যেকটা শিল্প, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শুধু বোলপুর নয়, অন্যান্য স্টেট যেমন উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ড, প্রত্যেকটা স্টেটের যে সুন্দর সুন্দর শিল্পকলা এবং সেখানকার মানুষরা এখানে স্টল দিয়েছেন, খুবই ভালো লাগছে। এখানেও সেই সেম ঘর সাজানোর জিনিস, মেয়েদের সাজগোজের জিনিস, চুড়িদার, শাড়ি সব কিছু পাওয়া যায়। তারপর আমি আমার হোমস্টেতে চলে এসে একটু পিৎজা অর্ডার দিলাম। পিৎজা খাওয়ার পর তো ঘড়িতে বাজে এখন 9:30। আমরা এক্ষুনি আসবো এখানে ডিনার করতে। তো তার আগে দুটো আন্টির সাথে পরিচয় করে দিই আপনাদের। আন্টি নমস্কার, আপনার নাম? আমি প্রবীণা মজুমদার, কলকাতা থেকে এসেছি। আচ্ছা, আর আপনার নাম? আমি রমা হালদার, কলকাতা থেকে এসেছি। আচ্ছা, আপনারা মোটামুটি সকাল থেকে আছেন। হ্যাঁ, এনাদের ব্যবহার, এনাদের আতিথেয়তা, খাওয়া দাওয়া, স্পেশালি খাওয়া দাওয়া কেমন লাগলো একটু বলুন। একদম হোমলি, এটা খুব সুবিধা। আমি তো 65 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, 65 বছর বয়স আপনার? 65 হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা। কাজেই আমার পক্ষে এরকম খাওয়া দাওয়া না হলে না কোথাও গিয়ে 3-4 দিন থাকা মুশকিল। আচ্ছা, শান্তিনিকেতন এর আগে এসেছিলেন? হ্যাঁ, অনেকবারই এসেছি। এইরকম এই হোমস্টেতে এইবারে প্রথম? এই হোমস্টে তো আচ্ছা, তো খাওয়া দাওয়া ভালো লেগেছে? হ্যাঁ। আর এখানে যে ওনার আছেন দাদার ব্যবহার কেমন লেগেছে? আমি তো ঢুকতেই পর্ণা, হ্যাঁ, পর্ণাকে মিট করলাম, হুম, খুব ওয়েলকাম করলো। তারপরে আমি যখন বললাম ভাত পাবো তো, কারণ আমরা ওইরকম সময় এসেছিলাম, হ্যাঁ, দুপুর, হ্যাঁ, ভাত পাবো তো বললো হ্যাঁ আমাদের আজ থেকেই খাওয়া দাওয়াটা শুরু হয়েছে। আচ্ছা, আরে বা খুব ভালো, কারণ অন্য কোথাও আর দিনে রাতে খেতে যাওয়া খুব মুশকিল। যেখানে থাকবো সেখানে একটু খাওয়াটা পেয়ে গেলে সুবিধা। হ্যাঁ, এনারা জাস্ট শুরু করেছেন, তাতেই যথেষ্ট। আমাকেও এবং আপনাদেরও যথেষ্ট অতিথি আপ্যায়ন করেছে, কোনো ত্রুটি রাখেনি। শুনলাম আজকেই নাকি, হ্যাঁ হ্যাঁ আজকেই, কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো। থ্যাংক ইউ। আপনার কেমন লেগেছে? দারুণ লেগেছে, খাওয়া দাওয়া সব ভালো লেগেছে? খুব
সুন্দর আচ্ছা, রান্না বান্না, রান্নাটাও ভীষণ পরিবেশন, হ্যাঁ। পরিবেশ, ওনাদের গাইডটাও জিনিসটাও ভালো। খুব সুন্দর লেগেছে। তারপরে আমরা যে ঘরটায় আমরা থাকছি হ্যাঁ সেটাও ভালো লেগেছে। একদম বারে পরিষ্কার খোঁজ পরিচ্ছন্ন। নিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বড় একটা না বিছানা। না, বারে বারে খোঁজও নিচ্ছেন হুম। আমাদের কি সুবিধা অসুবিধা আছে। হুম, যাক ঠিক আছে। কাল আর কতদিন থাকবেন এখানে? কালকে থাকবেন? কালকে থাকবো, আমরা পরশু দিন। সকালে check out করবো। আচ্ছা আচ্ছা, আমারও কালকে চেক আউট। ঠিক আছে, ভালো থাকবেন আন্টি। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। রাতের বেলা আমি খেলাম রুটি, আলু ভাজা এবং চিলি চিকেন, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ভোর ভোর উঠে আবার আমি বাইক নিয়ে বেরোলাম একটু বোলপুরের আনাচে কানাচে ঘুরে দেখবো বলে। তো বেশ ভালো লাগলো। তো সকালবেলা করে এই বাইকটা পাওয়ার ফলে আমার বেশ ঘুরে বেশ মজাই লেগেছে। চারিদিকে তখন কাগজ ফুলে ভর্তি। চলুন এবার ওনারের সাথে কথা বলে নিই। তো দুটো দিন যে কিভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না। এক তো হচ্ছে এখানকার পরিবেশ, মানে এরকম শীতকালে এসেছি, আর দ্বিতীয় হচ্ছে এই মেঘবাড়ি। তো এখন যাওয়ার সময় এসে গেছে, 1:15 আমার ট্রেন আছে, এখন ঘড়িতে বাজে 11টার মতো। তো যাওয়ার আগে এই মেঘবালিকার যিনি ওনার দাদার সাথে পরিচয় করে দিই। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম পুষ্পেন মণ্ডল। আচ্ছা। আর আমি এই মেঘবালিকা হোমস্টের পোস্ট এই 1 বছর 2-3 মাস হয়েছে। গেস্টের দেখভাল করা, খাওয়া দাওয়া 1 বছরের উপর হয়ে গেল। যে আমরা প্রথমেই শুরু করেছিলাম খাওয়া দাওয়া, একটা বসে খাওয়া, একটা বাঙালি যে ঘরানা শান্তিনিকেতনের যে ঐতিহ্য, যে কাঁসার থালায় খাওয়া দাওয়া, একটা ব্যাপারটা একটু ট্রু বাঙালিয়ানা যদি বলা হয় আজকালকার দিনে, সেটা আমরা শুরু করতে পেরেছি। তবে কিন্তু শান্তিনিকেতন মানে হচ্ছে বাঙালির একটা বুকের অন্তরে ভালোবাসা বা একটা জায়গা। তো বাঙালিরা সবসময় ছুটে আসেন। এমনিতে আমাদের দুটো ক্যাটাগরি রুম আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি বা সুপার ডিলাক্স, আর একটা ডিলাক্স। ডিলাক্সে আপনার সমস্ত ফেসিলিটি যেমন সুপার ডিলাক্সে সেরকম আছে। সুপার ডিলাক্সটা হচ্ছে কি, ধরুন আপনি দেখেছেন এই যে রুমটা, এর উপরে রুমটা, প্লাস এই যে ওইদিকে কোণের রুমটা, এই 3টে রুম কিন্তু প্রত্যেকটা দেখবেন সাউথ ফেসিং রুম, প্রাইভেট বারান্দা থাকছে। এছাড়া রুমটা একটু ডেকোরেটেড, এক্সট্রা 2-একটা ফার্নিচার্স এক্সট্রা আছে। আদারওয়াইজ সমস্ত রুমেই কিন্তু গিজার, আপনার যেটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কমোড, হ্যাঁ সমস্ত কিছুই, ফ্রি ওয়াইফাই এগুলো সব আছে। এটা এই যে রুমটা যেটা আছে আমাদের সুপার ডিলাক্স রুমটা, মোটামুটি রেঞ্জ সিজনে 1800 থেকে 2200 এরকম রেঞ্জ ভ্যারি করে। হ্যাঁ, শুধুমাত্র থাকা, মানে 2জন বড় একটা ছোট্ট বাচ্চা, বড় কিং সাইজ বেড আছে প্রত্যেকটা রুমে। আর ডিলাক্স রুম আমাদের 3টি, আমাদের পূর্ব দিকে একটি আছে কিচেনের সাথে ওই সাইডে, আর এই সাইডের পাশাপাশি একমাত্র একটাই অপশন আছে, দুটো বড় রুম। প্রাইস মোটামুটি একই রকম থাকে, যদি ধরুন একটু ডিলাক্সে একটু রেঞ্জ কম হয়। হ্যাঁ, মোটামুটি ধরুন ওই 1200 থেকে 1800 এরকম রেঞ্জ ভ্যারি করে। কিন্তু ইন জেনারেল আমরা এই উইন্টার সিজনে বলছি, অফ সিজনের রেটটা আরেকটু কম হয়। আর কিছু কিছু দিন আছে, যেমন আপনি জানেন ধরুন পৌষ মেলা, আপনার বসন্ত উৎসব যেটা দোল পূর্ণিমা, ওইগুলো একটু রাস থাকে, একটু আগে থেকে বুকিং করলে ভালো হয়। কারণ সব জায়গাতেই ক্রাইসিস শান্তিনিকেতনে পুরো 4-5 রকম সবজি দিয়ে কাঁসা থালায়। তো সেটাই আমাদের আছে মোটামুটি 140 টাকা। 140, হ্যাঁ, এবং সমস্ত রকমের আইটেমই থাকছে। আর মাছ থালি হচ্ছে আপনার ধরুন একটা মোটামুটি যেটা একদম দেশি রুই বা কাতলা যেমন হবে সেরকম খাবে, মানে সেই অপশন সময়কার আছে দাম অনুযায়ী। হ্যাঁ, না দাম মোটামুটি সারা বছরই সেম থাকে। আবার শুধু প্লাস নয়, কিছু কেস যদি বলেন ধরুন একটু একদম পিওর দেশি মুরগি খাবো, হ্যাঁ সেরকম অপশনও থাকে। প্লাস ধরুন বললো যে একদম হাঁস খাবো, শীতকালে হাঁসটা খুব ভালো লাগে, শহর থেকে পাওয়াই যায় না বলতে গেলে। সেই রকম খাবার দাবারগুলো আমি অ্যারেঞ্জ করে দিই। হ্যাঁ অ্যারেঞ্জ করে দেবো, আমরা নিজেরা বানিয়ে অ্যারেঞ্জ করে দেবো। তবে চেষ্টা করবেন একটু যাই খাবে, কারণ আমাদের যখন একদম টাটকা বানানো হয়, তো একটু আগে থেকে যতটা আগে পারবেন ততটা ভালো আমরা অ্যারেঞ্জ করতে পারবো। কিন্তু এখান থেকে দেখবেন সোনাঝুরি হাট টোটোতে খুব বেশি 5 থেকে 7 মিনিট। আজকে বিশ্বভারতী ক্যাম্পাসও মোটামুটি ওই রকম। আপনার বোলপুর শান্তিনিকেতন থেকে যদি ট্রেনে বা টোটোতে আসেন, তাহলে এই 10 থেকে খুব বেশি 15 মিনিট। আর প্রান্তিক সেখানে তো সব থেকে কাছে, টোটোতে 3-4 মিনিট, মানে ওয়াকিং ডিস্টেন্স অ্যাকচুয়ালি। আর কিছু কিছু টাইমে আমরা এমনও করি যেটা ফ্রি টোটো পিক আপ। কিছু কিছু গেস্ট থাকেন যারা একটু বয়স্ক মানুষ, তারা চাইছেন, তো আমরা ফ্রি টোটো পিক আপও এই রেটের মধ্যেই দিয়ে থাকি। আপনি বুকিং নাম্বারটা দর্শকদের বলুন। বুকিং নাম্বারটা হচ্ছে আমাদের দুটো নাম্বার মেন, আমার 8348009000। আরেক নাম্বার হচ্ছে 8930247365, 24/7 এই নাম্বারটি আছে আমার মিসেসের কাছে, পর্ণা মণ্ডল। আপনারা সবাই জানেন আমি পুষ্পেন মণ্ডল, আর আমার মিসেস পর্ণা মণ্ডল। তো আমার তো এই দুদিন এসে ভীষণ ভালো লেগেছে, দাদার ব্যবহার, এখানকার খাওয়া দাওয়া, পরিবেশ। এটা একটু শান্তিনিকেতনের ব্যস্ততম শহর থেকে একটু দূরে বলে আমার খুব ভালো লেগেছে, বেশ ভালো লাগলো। তো তো ঘড়িতে বাজে এখন 1টা।
এই হচ্ছে আমার হাওড়াগামী ট্রেন। এতে করে আমি চলে যাচ্ছি। 2 দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বেশ ভালো লাগলো। তো যাওয়ার সময় তো শতাব্দীতে এসেছিলাম, আসার সময় যাচ্ছি জেনারেলে করে, সিট পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। 80 টাকা ভাড়া নিল। বিকালের মধ্যে 1:15 এখানে ছাড়বে, 4-5টার মধ্যে পৌঁছে যাবো আমি হাওড়াতে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে, কোনো পাহাড়ে বা কোনো সমুদ্রতে। তো ট্রেনে বসার সাথে সাথেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। একজন বয়স্ক ভদ্রলোক ট্রেনের জায়গা না পাওয়ার ফলে ট্রেনের চেনটাই টেনে দিয়েছিলেন এবং যার ফলে ট্রেন অনেকক্ষণ ধরে আটকে গিয়েছিল। চলুন সেই ঘটনাটাই এবং সেই দৃশ্যটাই আমি ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা এটা দেখে অনেক কিছু শিখতেও পারবেন এবং জানতেও পারবেন এবং ট্রেনে কখনোই এরকম করবেন না। দেখুন ঘটনাটি। আমার ওয়াইফ মারা গেছে, মন্দারটি বাড়ি, ব্যাগটা রাখা আছে, আমি ব্যাগ এখানেই থাকবে। দেখুন দেখুন দাদা, ব্যাগটা এখানে কোথায় তুলবো? ওই আমি আমরা বারণ করলাম যে আর কোথাও বসার জায়গা আছে, আপনি বসুন। হাইপার হয়ে গেছে, আপনি টানলেনটা কেন? তুমি দাঁড়াবে এখন, চলো নিচে চলে যাচ্ছিল, সবাই আসতো না, নিচে চলো। आपके साथ ही प्रॉब्लम हुआ है? ना ना नीचे आइए। देखो वो सारा আছে। হ্যাঁ হ্যাঁ না, এখানে দেখে যান, এগো দাদা দেখে যান, তবে বলে ব্যাগটা এখান থেকে দেখে যাবে। আরে ওখানে তো বিলটা আছে, বিলের ভেতরে যদি ভেন্টিলেটরটা আছে তো আছে, সেটা নিয়ে ঝগড়া করার কি আছে? পুরো মানুষ সঙ্গে সঙ্গে চেনটাকে ধরতে হবে। কি কথা? কোথায় এত আছে? ঠিক আছে। আরে ওয়াইফ মারা গেছে, এখন এই সমস্ত বলছেন কেন? এখন তো বলেন তো ব্যাগটা কোথায় দাঁড়াবো না? নিচে কথা বলছেন। দেখুন কেমন ভালো আছে। বলবেন আমার ব্যাগ আছে গাড়ি। হ্যাঁ গাড়িতে ব্যাগ আছে বলবে। না না, যখন চেন টানার কথা পর্যন্ত হয়ে গেল সেই সময় অ্যাডজাস্ট বস্তু দিয়ে দেওয়া হতো। ট্রেন টানাতে পারমিশন তো নেই, এইটুকু ঝড়কার মধ্যে ট্রেন টানা দরকার কি? খানিক্ষণ দাঁড়ালে আমরাই বসতে দেবো, বর্তমান দাঁড়িয়ে আছে, আমরা বসতে দিই। না, এটা ঠিকই বলেন, কেউ কেউ কিছু মারা যায়, ঢপ মারছে আর কি। আগেই বলতো এটা দর এখানে কেউ আছেন? ওখানে আছেন নাই কেউ? এখানে আছে, ট্রেনে এখানে আছে বলেই তো সব একটা ঘটনা, ট্রেনে দাঁড়িয়ে গেছে। উনি বলবেন না তো এখন। যারা বলি আর বসতে পারবেন না, চেপে যাবেন না, ওখানে আছে, আসুন না, এলে উঠে যাবো। বসুন। এলে আমিও চেন টেনে দেবো, বসার জায়গা না পেলে। হ্যাঁ ওইরকমই, হ্যাঁ 1 ঘন্টা দাঁড়িয়ে যাবে। ও চেন না, ওইটা চেন, চেনটা চেন এখনো নেই, ওটাকে চেনই বলা হয়। দুজন নিয়ে নামিয়ে দিল, তো ভালো হয়েছে, আপনি বসে বসে। তোর একটা তো আইডিয়া আছে কি হতে পারে। ওনার কি ব্যাগ আছে? ব্যাগ আছে না, বড় ব্যাগ নেই তো? বাস বাস, ঠিক আছে। প্রায় ট্রেনটা 1 ঘন্টার মতো দাঁড়িয়ে ছিল। ট্রেন এখানে প্রায় বেকার শুধু শুধু কারণে, এই জন্য কোনো মানুষকে হাইপার হতে নেই। এটা সামান্য বিষয়, মানে জাস্ট উনি 2বার বললেন যে আমি বসতে দেব। আমাদেরকেও জিজ্ঞেস করতে পারতাম, আমি বললাম যে আপনি শুধু একা ঢোকতে চেন দিয়ে দিলেন, আমাদেরকে বলুন, অন্য জায়গায় বলুন, আমরা ফাঁকা হয়ে যাবে। তো ট্রেনের ঝামেলাও শেষ হলো আর ট্রেনও আবার চলতে শুরু করলো। আর আমিও খেয়ে নিলাম আমার প্রিয় চিকেন বার্গার এবং চিকেন প্যাটিস, যেটার মধ্যে অনেক ভালোবাসা মেশানো ছিল। তো দেখতে দেখতে আমি আমার প্রাণের শহর কলকাতায় চলে আসলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে।